রাষ্ট্রীয় সফরে চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন শি জিনপিং এর সঙ্গে। সই হবে 20টির বেশি সমঝোতা স্মারক। গুরুত্ব পাবে ভূ রাজনৈতিক কৌশলগত ইস্যু। এবার দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন ডক্টর ইউনূসের। নিম্ন আদালতে ন্যায় বিচার না পাওয়ার দাবি। কালক্ষেপণের চেষ্টা দেখছেন দুদক আইনজীবী। এবং বাংলাদেশ চীন মিলে আত্রাই নদীতে বাঁধ দেওয়ার মিথ্যা অভিযোগ মমতার। আপত্তিতে আলোর মুখ দেখছে না তিস্তা চুক্তি। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আগেই আবারও কঠোর অবস্থান। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। বিচারাধীন বিষয়ে আন্দোলন না করে ধৈর্য ধরতে বললেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের রায়ের পূর্ণাঙ্গ কপির জন্য অপেক্ষা করছেন তারা। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আছে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব। রায় পাওয়ার পরে আমরা এটা পরবর্তী পদক্ষেপ নেব। এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের বিষয়ে আদালতের রায় চূড়ান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 5 মন্ত্রীর বৈঠক শেষে তিনি কথা বলেন। বৈঠকে চলমান ইস্যুসহ নানা বিষয় আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। আমাদের অবস্থান হচ্ছে, আসলে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না, এবং যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল, সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে, তো সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। কোটা আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি ও সমমনারা কোটা আন্দোলনের ওপর প্রকাশ্যে ভর করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে না, আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বেশ কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম রাজনীতির মাঠ। সোমবার সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করিয়ে দেন 2018 সালে পরিপত্র জারি করে কোটা বাতিল করেছিল সরকার। এরপর 7 মুক্তিযোদ্ধার সন্তান আদালতে গেলে কোটা পুনর্বহাল করেন আদালত। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত মানুষকে ভোগান্তিতে ফেলে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলনের পথ পরিহার করার আহ্বান জানান ওবায়দুল কাদের। রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। বিএনপি এবং তাদের সমমনস্করা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। ছেলেদের যে দাবি, এই দাবি কিন্তু আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা কিন্তু অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করে সরকার পতন বিএনপির দিবাস্বপ্ন। অন্যদিকে বিএনপির আন্দোলন সরকার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তারও দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন, দিবাস্বপ্ন, কচু পাতার পর শিশির বিন্দু নয়। আওয়ামী লীগ একটু টোকা লাগলেই পড়ে যাবে, সেই পার্টি আওয়ামী লীগ। সরকার তার প্রয়োজনে সেটাকে অগণতান্ত্রিক করে ফেলে, সাবোটাজ করে, বিভিন্নভাবে আপনাদেরকে বিনষ্ট করার চেষ্টা করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, এর বাইরে আমরা কখনোই যাইনি, আমরা যাব না। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন চলবে বলেও জানান মির্জা ফখরুল। চেষ্টা করব আমাদের পক্ষে যতটুকু। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্যরা জানালেন, বাণিজ্য ঘাটতি কমানোই অন্যতম বড় লক্ষ্য বাংলাদেশের। ভূ রাজনৈতিক কৌশলগত ইস্যুতেও এবারের সফর তাৎপর্যপূর্ণ। বেইজিং থেকে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে 4 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চীনের রাজধানী বেইজিংয়ে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট সোনারতরী যখন প্রধানমন্ত্রীকে নিয়ে চীনে অবতরণ করে তখন সেখানে সময় বিকেল 6:05। বেজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দেশটির সরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এ সময় স্ট্যাটিক গার্ড সম্মান জানানো হয় অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সফরে প্রধানমন্ত্রী থাকবেন বেজিংয়ের দ্য সেন্ট রেজিস হোটেলে। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী। তার আগমনে উচ্ছ্বসিত সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। জননেত্রী শেখ হাসিনা আজকে ক্ষমতা আসার পরে বাংলাদেশ চায়নার সাথে যে সম্পর্ক করে বাংলাদেশের বেকার সমস্যা এবং উন্নয়ন সারা বিশ্বে প্রমাণ করে দিচ্ছে। এখানে যারা আছেন তারা অনেকেই বাংলাদেশে ইনভেস্ট করতে চান। দেশের সেই পরিবেশটা যেন ব্যবসা বান্ধব হয় এই অনুরোধ রাখছেন তারা সবাই। প্রধানমন্ত্রীর হোটেলে সময় সংবাদের সঙ্গে কথা হয় সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্যদের। জানা যাচ্ছে এবারের সফরে বাণিজ্য ঘাটতি কমানোই বড় টার্গেট বাংলাদেশের। এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের সহযোগিতা, আমাদের উন্নয়ন অংশীদার হিসেবে তাদের সহযোগিতা। এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে চায়নার সাথে আমাদের বিজনেস গ্যাপ রয়েছে, তারা অনেক বেশি এক্সপোর্ট করে আমাদের দেশে, আমরা এই বিজনেস গ্যাপটা কমাতে চাই। মঙ্গল এবং বুধবার দিনভর রাষ্ট্রীয় কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও। জ্বালানি প্রতিমন্ত্রীর আশা সফরে বিশেষ অগ্রগতি হবে বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়েও। SPM প্রজেক্ট, এটা চায়নার G2G প্রজেক্ট, এটা ডিক্লারেশন হবে কারণ এটা ফিনিশ হয়ে গেছে। আমাদের চায়নার পাওয়ার প্ল্যান্ট আছে, সেগুলোরও ডিক্লারেশন হবে। সো চায়নার সাথে পাওয়ার ডিভিশনের অনেকগুলো প্রজেক্ট এবং জ্বালানিতেও আমাদের ওই যে সাইনোপ্যাক যেমন ড্রিলিংয়ের কাজ করতেছে। তো এই বিষয়গুলো কারণে চায়না একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 5 বছর পর চীনে প্রধানমন্ত্রীর এবারের সফরের মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে বলে আশা দুই পক্ষেই। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে যে সম্পর্কের নতুন ধারার সূচনা হয়েছিল তার প্রতিফলন পরবর্তীতে দেখা যায় বাংলাদেশের বড় বড় ধরনের প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতায়। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের বেজিং সফরের মধ্য দিয়ে সে সম্পর্ক আরও এগিয়ে নেবে এমনটি মনে করেন দুদেশের নীতি নির্ধারকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, বেজিং, চীন। 2 দিনেও মেলেনি ভোলার মেঘনা নদীতে ড্রেজার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া 5 শ্রমিকের সন্ধান। সোমবার সকালে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও প্রবল স্রোতের কারণে বন্ধ হয়ে যায়। এদিকে ঘটনার পর থেকেই পারে অপেক্ষায় নিখোঁজদের স্বজনরা। কোস্টগার্ড আর ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে সোমবার আবারও শুরু হয় নিখোঁজ শ্রমিকদের উদ্ধার কাজ। নদীর গভীরেও খোঁজাখুঁজি করে মিলেনি সন্ধান। তীরে দাঁড়িয়ে অপেক্ষায় স্বজনরা। 6 জুলাই শনিবার রাত 11টায় সদর উপজেলার ইলিশাঘাট থেকে আফসানা নামের ড্রেজার নিয়ে মেঘনায় বালু তুলতে যান নুরে আলম, সিয়াম, আরিফ, তানজিল ও হারুন নামের 5 শ্রমিক। ওই রাতেই ড্রেজারটি ইলিশাঘাট থেকে 10 কিলোমিটার দূরে 3 নম্বর বালুমহাল এলাকায় দুর্ঘটনায় কবলিত হয়ে ডুবে যায়। এরপর থেকেই ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। সোমবার সকালে ড্রেজারটি শনাক্ত করতে পারলেও প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান বন্ধ করে ফায়ার সার্ভিস। প্রচণ্ড স্রোতের জন্য আমরা সেখানে পৌঁছাতে পারিনি, কিন্তু আমরা এই জায়গায় আমাদের কাজ অব্যাহত আছে এবং যত সময় পর্যন্ত না পারবো উদ্ধার করতে পারবো তত সময় আমাদের কাজ অব্যাহত থাকবে। এদিকে এ ঘটনার পর থেকেই পাড়ে অপেক্ষায় নিখোঁজদের স্বজনরা। মোট 5 জন ছিল, ড্রেজারও নাই, লোকও নাই। আমার ফুফাতো ভাই নিখোঁজ আছে, চাচাতো ভাই নিখোঁজ আছে। জীবিত থাকুক আর মৃত থাকুক, আমি আমার ছেলেকে আমার কাছে চাই। নিখোঁজদের সবার বাড়ি সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্কাশিয়া গ্রামের 5 ও 6 নম্বর ওয়ার্ডে। সময় সংবাদ, ভোলা। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেডে পড়ে থাকা 100 কোটি টাকা মূল্যের 85টি গাড়ি ধ্বংসের কাজ শুরু হয়েছে। গ্যাস কাটার দিয়ে মিৎসুবিশি জিপ সহ নানা ব্র্যান্ডের সব যান টুকরো টুকরো করছেন শ্রমিকরা। নিলামে এগুলো বিক্রি হবে ভাঙাড়ি হিসেবে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কাটার যন্ত্র দিয়ে একের পর এক কাটা হচ্ছে নানা মডেলের গাড়ি। এর মধ্যে মিৎসুবিশি ব্র্যান্ডের দামি পাজারো যেমন আছে তেমনি আছে অন্যান্য ব্র্যান্ডের প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, পিকআপও, জিপ।
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেডে পড়ে থাকা এসব গাড়ি বর্তমানে ব্যবহার অনুপযোগী। বছরের পর বছর নানা জটিলতায় হয়নি নিলামও। এখন তাই বিআরটি এর অনুমোদন নিয়ে বিক্রি করা হচ্ছে ভাঙারি হিসাবে। বিআরটি তাই এগুলি ব্যবহার উপযোগিতা নেই মর্মে প্রতিবেদন দেয়। এটা আমাদের যে গঠিত কমিটি কাস্টম হাউসের তাদের সুপারিশের ভিত্তিতে এটা ধ্বংস কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তবে মূল্যবান এসব গাড়ি গ্যাস কাটার যন্ত্র দিয়ে কেটে ধ্বংসের বিপক্ষে কাস্টমসের ঠিকাদাররা। গাড়িগুলো না কেটে ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্র বিক্রির দাবি করেছিলেন তারা, কিন্তু যন্ত্র করে বিক্রির বিধান না থাকায় ধ্বংসের পথ বেছে নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। আপনাদের উপস্থিত প্রতিনিধি থাকবে, আমরা এভাবে কেটে নিয়ে যাব, কিন্তু ওনারা কোনো কর্ণপাতে করেনি। কাস্টমসের তথ্য অনুযায়ী নিলামের অপেক্ষায় আছে 186টি গাড়ি। এর মধ্যে সম্পূর্ণ কাটা হয়েছে 60টি। 2-1 দিনের মধ্যে আরো 25টি গাড়ি কাটা হবে। সর্বশেষ পর্যায়ে ভাঙারি হিসেবে বিক্রি হবে এ কেটে ফেলা গাড়ির টুকরো। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশ চীন মিলে আত্রাই নদীতে বাঁধ দেওয়ার মিথ্যা অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আপত্তিতেই আলোর মুখ দেখছে না তিস্তা চুক্তি। এবার গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আগে আবারও কঠোর অবস্থান জানালেন তিনি। সোমবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে নিজের অবস্থানও পরিষ্কার করেন মমতা। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 2011 থেকে 2024 তিস্তা চুক্তি নিয়ে যে নিজের অবস্থান থেকে এক চুলো নড়েননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা আবারও পরিষ্কার করলেন। শুধু তাই নয়, মমতার তীর এবার বাংলাদেশ চীন বন্ধুত্ব নিয়েও। বলেন, পশ্চিমবঙ্গকে না জানিয়ে আত্রাই নদীর ওপর বাংলাদেশ চীন যৌথভাবে বাঁধ দিয়েছে। আত্রাই নদীর ওপর যে বাঁধটা দেওয়া হয়েছে বাংলাদেশ এবং চায়না মিলে, সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে হঠাৎ করেই বন্যা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। সোমবার পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্যটির প্রশাসনিক বিষয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানোর সময় মমতা আবারও অভিযোগ করে বলেন, রাজ্য সরকারকে না জানিয়েই ফারাক্কার জল বন্টন চুক্তি পুনর্নবায়ন করা হবে। আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফারাক্কা চুক্তি রিনিউ করবে, আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে। আমাদের কাউকে জানানো হলো না, খুব আনফরচুনেট। যাই হোক, আবার বলছে তিস্তার জল দিল, তিস্তায় জল আছে তাই দেবে। 2011 সালে বাংলাদেশের ন্যায্য অধিকার তিস্তার পানি বন্টন চুক্তির চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণেই তিস্তা চুক্তির মুখ দেখেনি বাংলাদেশ। মাল্টি সুপার হসপিটালগুলো। সুব্রত আচার্য, সমসংবাদ, ভারত। রাম মন্দির নির্মাণ দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের অগ্রাধিকার দেওয়ার মতো নানা রকম ধর্মীয় মেরুকরণের অভিযোগ বিজেপি শাসিত এনডিএ সরকারের বিরুদ্ধে। তারপরও 140 কোটি মানুষের দেশে তৃতীয়বারের মতো ক্ষমতায় জোটটি। বিরোধীদের অভিযোগ, লোকসভা নির্বাচনে বিজেপি 400-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরলে দেশটি হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হতো। এবার সেই অভিযোগের গায়ে সিলমোহর দিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন। যদিও সেনের মন্তব্য নিয়ে বিজেপির পাল্টা কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভারত থেকে সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। বরাবরই বিজেপির কট্টর সমালোচক হিসেবে পরিচিত অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন হিন্দুত্ববাদ, বেকারত্ব, ধর্মীয় মেরুকরণ ছাড়াও প্রাথমিক স্তরে শিক্ষার মান উন্নয়ন সহ নানা ইস্যুতে দিনকে দিন নোবেল বিজয়ীর কঠোর সমালোচনার মুখে বিজেপি। প্রায় 6 মাস ইউরোপে থাকার পর সম্প্রতি কলকাতায় ফিরে বিমানবন্দরে বিজেপির বিরুদ্ধে কার্যত বোমা ফাটিয়েছিলেন প্রবীণ অর্থনীতিবিদ। এবার আরও এক ধাপ এগিয়ে দেশের হিন্দুত্ববাদের সমর্থকদের খোঁজা দিয়েছেন অমর্ত্য সেন। নিজের দাতব্য সংস্থা প্রতিচির কেন স্কুলে যাই সহযোগিতার সহজ পাঠ শীর্ষক এক সভায় প্রধান বক্তা হিসেবে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার কড়া সমালোচনাও করেন নোবেল বিজয়ী। এরপর উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির হিন্দুত্ববাদ নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করেন। দেশের সাধারণ মানুষকে ধর্মীয় মেরুকরণে প্রলুব্ধ না হওয়ার আহ্বানও জানান তিনি। যতটা আটকানো গেছে সেটা নির্বাচনের ফলাফলের মধ্যে প্রতিফলিত আমরা দেখতে পাচ্ছি। এই নয় যে নির্বাচনের ফলে এটা ঘটলো বলে নির্বাচনের ফলাফল ভিন্ন হয়ে গেল।
অমর্ত্য সেন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার পৈতৃক বাড়ি নিয়ে আইনি জটিলতায় ভুগছেন তিনি। যদিও অমর্ত্য সেনের পক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সব ধরনের আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আইনিভাবে সহযোগিতাও করছেন। এতে করে অমর্ত্য সেনের বিজেপির বিরুদ্ধে কঠোর সমালোচনাকে অনেকেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখছেন বলে মনে করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি সরকার। এরই মধ্যে বেশ কয়েকজন বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক, উদ্যোক্তা সহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেয়া হয়েছে। এমন উদ্যোগ বেশ সাড়া ফেলেছে প্রবাসীদের মধ্যে। দেশটিতে ভবিষ্যতে বাংলাদেশিরাও নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন বলে প্রত্যাশা তাদের। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ ও বৃহৎ আয়তনের দেশ সৌদি আরব। দেশটির প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা গ্রহণের সময় থেকে নানা পরিবর্তন আসছে অভ্যন্তরীণ নিয়ম নীতিতে। ভিশন 2030 নামে এক নতুন পরিকল্পনার ঘোষণা দেওয়ার পর থেকে একে একে পেট্রো ডলার থেকে নির্ভরতা কমিয়ে সৌদি আরব এখন পশ্চিমাদের আদলে নাগরিকত্ব সহ বিভিন্ন সুযোগ সুবিধার দুয়ার খুলে দিচ্ছে বিদেশিদের জন্য। সৌদি আরব এবার বিদেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নাগরিকত্ব দিচ্ছে। গেল বৃহস্পতিবার দেশটিতে বেশ কয়েকজন বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক, উদ্যোক্তা সহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। সৌদির রাজকীয় আদেশের অংশ হিসেবে নাগরিকত্ব প্রদানের বিষয়ে ডিগ্রি জারি করা হয়। তবে এখন পর্যন্ত ঠিক কতজনকে এই নাগরিকত্ব দেওয়া হয়েছে তার সংখ্যা প্রকাশ করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, যুবরাজ সালমান তার ভিশনে পৌঁছানোর লক্ষ্যেই বিভিন্ন সেক্টরে প্রতিভাবান ও দক্ষ লোকদের সন্ধান করছে। যাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও সিঙ্গাপুরের মানুষ। দেশটিতে বসবাসরত প্রবাসীরা মনে করছেন অদূর ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিরাও এমন সুযোগ পেতে পারেন। বর্তমান সৌদি সরকার ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ইনভেস্টরদেরকে নাগরিকত্বের সুযোগ দিয়েছে। এতে আমাদের বাংলাদেশি প্রবাসীরাও সুযোগ পাবে। আমাদের বাঙালি ভাইরাও এইখানে অনেক ভালো ভালো পোস্টিংয়ে জব করে, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান। ইনশাল্লাহ আশা করি তারাও এই সুযোগটা গ্রহণ করতে পারবে। সময়ের সাথে সাথে তাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করেছে। প্রবাসীদেরকে, যোগ্য প্রবাসীদেরকে তারা নাগরিকত্ব দিচ্ছে। এতে আমরা বাংলাদেশি হিসাবে আনন্দিত। 2021 সালে প্রথমবার বিদেশিদের এমন নাগরিকত্ব অনুমোদন দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সে সময় পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফার বাংলাদেশের মুখতার আলিমকে নাগরিকত্ব দেওয়া হয়। 3 বছর পর আবারও এই অনুমোদন মিলল। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের তৈরি বোতল নষ্ট করে ফেলা ও পুনরায় ব্যবহারের উপযুক্ত বোতলকে প্রক্রিয়াজাত করার যে ডিপোজিট রিটার্ন স্কিম আয়ারল্যান্ড চালু করেছিল তা দারুণভাবে সাড়া ফেলছে পুরো দেশ জুড়ে। এই স্কিমে দেশটি নির্ধারিত সময়ের আগেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। প্লাস্টিকের বোতল পরিবেশের জন্য হুমকি। বিশ্বজুড়ে এর নিয়ন্ত্রণ করা না হলে অচিরেই ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এই পরিস্থিতি মোকাবিলায় 2022 সালে ইউরোপের অনেক দেশ চালু করেছে ডিপোজিট রিটার্ন স্কিম, যেখানে প্লাস্টিকের বোতল বা ইস্পাতের তৈরি বোতল ক্রয়ের সময় বাড়তি টাকা গুনতে হয় ক্রেতাকে, যা আবার ব্যবহার শেষে ফেরত দেওয়া যায়। আয়ারল্যান্ডে গেল ফেব্রুয়ারি থেকে এই স্কিম চালু করা হয়। পুরো দেশ জুড়ে 2300 রিভার্স ভেন্ডিং মেশিন বসানো হয়, যেখানে ভোক্তা তাদের ব্যবহারের বোতলগুলো জমা দিয়ে রসিদ নিয়ে দোকান থেকেই সে অর্থ ফেরত পাবেন। দেশটিতে এই ডিপোজিট রিটার্ন স্কিম এতটাই সাড়া ফেলেছে যে জুন মাস পর্যন্ত 120 মিলিয়নেরও বেশি বোতল সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। ইউরোপীয় ইউনিয়ন আগামী 2025 সাল নাগাদ 77% প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম বোতল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা দিয়েছিল আয়ারল্যান্ডকে, এই ধারা অব্যাহত থাকলে সে সময়ের আগেই লক্ষ্যে পৌঁছে যাবে দেশটি। আয়ারল্যান্ডে এই স্কিম সফল হওয়ায় অন্যান্য দেশও পরিবেশ রক্ষায় তাদের অনুকরণ করবে বলে মনে করেন এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অনেক ধরনের প্লাস্টিক বোতল পরিবেশের জন্য হুমকি স্বরূপ। ডিপোজিট রিটার্ন স্কিম দারুণভাবে কাজ করায় পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আয়ারল্যান্ড অনেকটা
মুক্ত থাকবে বলে আমি বিশ্বাস করি। ডিপোজিট রিটার্ন স্কিমের আওতায় গেল 15ই মে একদিনেই রেকর্ড 30 লাখ প্লাস্টিকের বোতল সংগ্রহ করেছে আয়ারল্যান্ড, যেটি ইউরোপের শীর্ষ সংগ্রহকারী দেশের একটি। ডিপোজিট রিটার্ন স্কিমের আওতায় এখন পর্যন্ত গড়ে প্রতিদিন 10 লাখেরও বেশি পানীয় বোতল সংগ্রহ করে আয়ারল্যান্ড সরকার। আগামী বছরের ইউরোপীয় ইউনিয়নের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা পূরণ করবে তার নির্ধারিত সময়ের অনেক আগেই, এমনই ধারণা এখানের সরকারের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ। কয়েকদিন ধরে অতিবৃষ্টি, প্রচণ্ড শীত আর ঝোড়ো হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। জারি করা হয়েছে 8 নম্বর সতর্কতা। বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেশটির আবহাওয়া অধিদপ্তরের। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। সকাল থেকে রাত, দিনভর টানা বর্ষণ, সঙ্গে হাড় কাঁপানো শীত। অন্যদিকে উত্তাল সাগর থেকে আসছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া। সব মিলিয়ে বছরের সবচেয়ে কঠিন প্রাকৃতিক দুর্যোগের কবলে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশ। দেশটির আবহাওয়া অধিদপ্তরের অগ্রিম সতর্কবার্তায় দেওয়া হয়েছে 8 নম্বর সতর্কতা। জরুরি দরকার ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ব্যবসায়িকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বর্তমানে কেপটাউনে যে বৈরী আবহাওয়া চলতেছে, এটার প্রভাব এখন আমাদের ব্যবসা বাণিজ্য, এটার প্রভাব পড়তেছে। এখন বর্তমানে এই আবহাওয়ার কারণে মানুষজন বাসা থেকে বের হইতে পারতেছে না, কাজে আসতে পারতেছে না, যার কারণে আমাদেরও ব্যবসা বাণিজ্যতে অনেক সমস্যা যাইতেছে। And the weather is very bad here. It's very bad. It's terrible and it's very cold. But anyway, we are enjoying. বৃষ্টি ও ঝোড়ো হওয়ায় দেশটিতে চলছে শৈত্যপ্রবাহ। বরফ পড়ে রাস্তাঘাট বন্ধ হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রাকৃতিক দুর্যোগের কবলে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশ। গত কয়েকদিন যাবৎ টানা বর্ষণ, প্রচণ্ড শীত আর ঝোড়ো হওয়ায় সৃষ্ট বৈরী আবহাওয়ায় বিপর্যয় নেমে এসেছে দেশটির জনজীবনে। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের ক্যাপটাউন থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। কানাডার মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হল সিলেট জেলা সমিতির বাৎসরিক বনভোজন। স্থানীয় সময় রোববার প্রমিনাড বেলেরিভ পার্কে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অংশ নেন সিলেট ছাড়াও অন্যান্য জেলার আমন্ত্রিত অতিথি ও কানাডায় নবাগতরা। এ আয়োজনে বক্তব্য রাখেন সিলেট জেলা সমিতির সভাপতি সহ আরও অনেকে। সাংস্কৃতিক পর্বে আবৃত্তি ও গান পরিবেশন করেন সিলেটের শিল্পীরা। নৌবিহারের বিশেষ আয়োজনও করা হয়। মোরগ লড়াই, বালিশ খেলা সহ অন্যান্য খেলায় স্বতঃস্ফূর্ত অংশ নেন উপস্থিত নারী, পুরুষ ও শিশুরা। অস্ট্রেলিয়ার পর্যটন শহর হিসেবে খ্যাত এলিস স্প্রিংয়ে 3 রাতের কারফিউ জারি করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও সহিংসতার জেরে সোমবার থেকে এ কারফিউ দেওয়া হয়েছে। নতুন আইন অনুসারে দেশটির পুলিশ কমিশনার যে কোনো সহিংসতায় লকডাউন আরোপ করার ক্ষমতা রাখেন। প্রয়োজনে সরকারকে এর মেয়াদ বাড়াতেও বলতে পারেন। বিস্তারিত অস্ট্রেলিয়া থেকে সহকর্মী SM আমিনুল রুবেলের রিপোর্টে। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ছোট শহর অ্যালিস স্প্রিংয়ে সোমবার থেকে আগামী 3 দিন রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। মার্চ থেকে শুরু করে গত কয়েক মাসে, বিশেষ করে গত 4 দিনের একাধিক সহিংসতায় নাগরিকদের মনে আতঙ্ক সৃষ্টি হওয়ায় নর্দার্ন টেরিটরি পুলিশ কমিশনার মাইকেল মার্ফি কারফিউ ঘোষণা করেন। তিনি জানান, এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। স্থানীয়দের সহিংসতা থেকে নিরাপদে রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি শান্ত না হলে সরকারকে অনুরোধ করে কারফিউ বাড়ানোর দাবিও জানানো হবে। গত 3 মাসে অস্ট্রেলিয়ার মরুভূমি বেষ্টিত ছোট শহর অ্যালিস স্প্রিংয়ে মধ্যবয়স্ক নাগরিকদের মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষ ঘটে। পরবর্তীতে দাঙ্গা পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় পুলিশের সাথে নাগরিকদের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ হয়। গত রবিবার ছুটিতে থাকা অন্তত 4 জন পুলিশকে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে আহত করে। পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আগেই সরকারের মধ্যস্থতায় পুলিশ কমিশনার রাত্রিকালীন কারফিউ জারি করে। পুলিশ জানায়, সন্ধ্যার পর থেকে এই অঞ্চলের যুব সমাজ অতিরিক্ত মদ্যপান করে নানা রকম অসামাজিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। গত মার্চ মাসে অ্যালিস স্প্রিংয়ে প্রায় 150 জন নাগরিকের মধ্যে ব্যাপক সংঘর্ষের পরে নির্দিষ্ট বয়সী যুবকদের জন্য 2 সপ্তাহের কারফিউ ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, অস্ট্রেলিয়া একটি শান্তিপূর্ণ দেশ। এখানে স্থানীয় ও তৎকালীন সরকারের মধ্যে দাঙ্গা দমাতে সর্বশেষ এ ধরনের কারফিউ জারি করা হতো 100 বছর পূর্বে।
খেলার খবর। পূর্ব প্রতিশ্রুতি থাকায় ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলে যোগ দিলেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, যেখানে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কাজ করার কথা তার। এরপর দুপক্ষের সমঝোতায় দীর্ঘমেয়াদে চুক্তিতে যাবে বিসিবি। তবে খণ্ডকালীন হলেও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে মুশতাককে পাওয়ার ব্যাপারে আশাবাদী বোর্ড, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। জানান, পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি দল পাঠাবে না বিসিবি। টাইগারদের টি-20 বিশ্বকাপ হতাশার মাঝেও প্রাপ্তি বোধ হয় লেগি রিশাদ হোসেন, যার বদলে যাওয়ার নেপথ্যের অনুঘটক স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদ। বিশ্বকাপ পর্যন্ত সাবেক পাকিস্তানি এই স্পিনারের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। মুশতাকের কাজে সন্তুষ্ট বোর্ড প্রস্তাব দিয়েছিল চুক্তি বাড়ানোর, কিন্তু আগে থেকে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে কথা পাকাপাকি থাকায় আপাতত আর পাওয়া যাচ্ছে না মুশতাককে। তবে হাল ছাড়ছে না বিসিবি। ইসিবির সঙ্গে কিংবদন্তি স্পিনারের চুক্তি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এরপরই স্থায়ীভাবে মুশতাককে ভেড়াতে চায় টাইগার টেরাই। আর খণ্ডকালীন হলেও চলতি বছরের সিরিজগুলোতে তার সার্ভিস চায় বিসিবি। তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি অকুপাইড কিছু কমিটমেন্ট আছে। এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হচ্ছে। রাওয়ালপিন্ডি আর করাচি পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে 2 টেস্ট দিয়ে বিশ্বকাপ বিরতি শেষে আবারও আন্তর্জাতিক সার্কিটে ফিরছেন টাইগাররা। তবে দেশটিতে সফরে যাওয়ার আগে পূর্বের ধারাবাহিকতায় কি কোনো নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাবে বোর্ড? আমরা আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমেও ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল, বাংলাদেশ হাই কমিশনের সাথে আমাদের যোগাযোগ হয় এবং তারা তাদের ইন্সপেকশন বা তাদের যে নিজস্ব যে প্রক্রিয়া তার মাধ্যমেও তারা যোগাযোগ করে। আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমেও একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করি। অন্যান্য প্রক্রিয়াগুলো থাকবে, বাট এই মুহূর্তে প্রি ইন্সপেকশনের কোনো প্ল্যান আমাদের কাছে নেই। সাম্প্রতিক সময় নির্দিষ্ট কিছু গণমাধ্যমে ক্রিকেটার কিংবা বোর্ড কর্তা এবং তাদের পরিবার নিয়ে ব্যক্তিগত আক্রমণের বিষয়টি নজরে এসেছে বিসিবির। এ নিয়ে করণীয় ঠিক করেছেন তারা। আমাদের গত বোর্ড সভায় বিষয়টা আলোচনা হয়েছে। বোর্ড এই বিষয়গুলো লাইটলি নেবে না। বোর্ড তার নিজস্ব অবস্থান থেকে যে সমস্ত ব্যবস্থা নেয়, সেগুলো আইনগত ব্যবস্থা হোক বা যে কোনো ব্যবস্থায় বোর্ড সেগুলো নেবে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রথমবারের মতো ঐচ্ছিক অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত। মিরপুরের একাডেমি মাঠে ব্যাটিং না করলেও দীর্ঘ সময় রানিং আর জিম করেছেন টাইগার অধিনায়ক। এদিন বোলিং অনুশীলন করেছেন পেসার হাসান মাহমুদ। আর রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবে তাইজুল শুরু করেছেন রানিং। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ওপেনিংয়ে দলকে ইতিবাচক শুরু এনে দেওয়ার প্রতিশ্রুতি মাহমুদুল হাসান জয়ের। শান্ত ছুটছেন, পেছনে কত সমালোচনা। ব্যাটে নেই রান, নেতিবাচক অধিনায়কত্ব নিয়েও আছে প্রশ্ন। তবুও তার চওড়া কাঁধে বড় দায়িত্ব। বিশ্বকাপ শেষে এখন অখণ্ড অবসর। নেক্সট অ্যাসাইনমেন্ট পাকিস্তান সিরিজ, যা সামনে রেখে প্রথমবারের মতো শান্তর ঐচ্ছিক অনুশীলন। কলিমুরকে পেয়ে বুকে জড়িয়ে নিলেন। কিছু একটা বলেও বোঝাতে চাইলেন বিসিবির এইচপি ইউনিটের কোচ। ফিজিও তুষারকান্তি হাওলাদারের অধীনে দীর্ঘ সময় রানিং। এর আগে সেরেছিলেন জিম সেশন। প্রথম দিন বলেই হয়তো ব্যাটিংটা করেননি। এইচপির পেস ইউনিটের সঙ্গে হাসান মাহমুদের মিশে যাওয়া, শফিকুল, রনি, হালিমদের সঙ্গে পাল্লা দিয়ে ওঠালেন গতির ঝড়। টাইগারদের পেস বিপ্লবের ভিড়ে দলে জায়গা পাওয়াটা কতটা কঠিন তা জানা হাসান মাহমুদের, তাই তো নিজেকে সেভাবে প্রস্তুত রাখা। তাইজুলের গল্পটা ভিন্ন। ইনজুরির কারণে দীর্ঘদিন করতে পারছেন না বোলিং, ছিলেন না বাংলাদেশ টাইগারের ক্যাম্পেও। রিহ্যাবের অংশ হিসেবে এদিন ফিজিও মোদাদ্দেস আলফেজ সানির সঙ্গে বিশেষ সেশন। এইসব প্রস্তুতি যে সিরিজ অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ, সেখানেও বড় দুশ্চিন্তা টাইগার টপ অর্ডার। আলাদা করে বললে ওপেনার মাহমুদুল হাসান জয়ের কথাই ধরা যাক। 13 টেস্টের ক্যারিয়ারে 6টাই ডাক, 50-র দেখা নেই সবশেষ 7 ইনিংসে। পাকিস্তান সিরিজে কি তবে খুঁজবে সেই বদনাম? মুশফিক ভাই সব বসে ডিসকাস করছি যে ওনার আগে খেলার এক্সপিরিয়েন্স আছে, আমরা হয়তো বা নিউ যাব পাকিস্তানে। সো আমরা ওইভাবে ওই উইকেট, চিটাগাংয়ের উইকেট কিন্তু সবসময় স্পোর্টিং থাকে। সো আমরা ওই উইকেটে প্র্যাকটিস করে ওইটা কীভাবে ইউটিলাইজ করার চেষ্টা করতেছি আর কি। পাকিস্তান সিমিলারভাবে সামনে আরও কীভাবে এভারেজটা ভালো করা যায়, দেন আরও কীভাবে কন্টিনিউ পারফর্ম করা যায়, ওইটা নিয়েও চিন্তা ভাবনা আছে আমাদের। যতটুকু পসিবল আমরা ইউটিলাইজ করার চেষ্টা করতেছি।
তবে তারও আগে এইচপির হয়ে জয়রা সিরিজ খেলতে যাবে তাসমান সাগর পারে। অস্ট্রেলিয়া অনুষ্ঠেয় সেই সিরিজে থাকছে সেন দৃষ্টি। ওইখানে পাকিস্তানের এ টিম যাচ্ছে মনে হয়, ওদের সাথে আমাদের খেলা। সো ওদের সাথে যদি আমি পারফর্ম করতে পারি তাহলে আমার কনফিডেন্টটা ভালো থাকবে, দেন পাকিস্তান ওইটা ইউটিলাইজ করতে পারবো। যদিও চোটে ভুগছেন জয়ও, তবে আঙুলের সে আঘাতে উন্নতি হচ্ছে দ্রুত। সেলাই কাটার পরে বুধবার জানা যাবে পরবর্তী অবস্থা। সবাই হেল্প করা থাকে, দেখা গেছে মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্রীয় সফরে চীনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন শি জিনপিং এর সঙ্গে। সই হবে 20টির বেশি সমঝোতা স্মারক। গুরুত্ব পাবে ভূ রাজনৈতিক কৌশলগত ইস্যু। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গেই থাকুন সময়।